হ্যালো স্টুডেন্ট, আমি পবিত্র ঘোষ কনসেপচুয়াল কেমিস্ট্রিতে তোমাদেরকে স্বাগত। আগের দিন আমি পার্ট 1 পড়িয়েছিলাম সলিউশন চ্যাপ্টার, যেটা ক্লাস 12-এর। আজকে পার্ট 2 পড়াবো, যেখানে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। পার্ট 1-এ কতগুলো টপিক তোমরা পড়েছিলে, সেগুলো হচ্ছে ভেপার প্রেসার, রাউলস ল এবং মোল ফ্র্যাকশনের সাথে রিলেশন। 2 নম্বর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এগুলো তোমরা পড়েছিলে। আজকে পড়বে তোমরা অসমোটিক প্রেসার, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, ভ্যান ডের পাই ফ্যাক্টর, এগুলো তোমরা আজকে পড়বে। তো শুরু করা যাক ভিডিওটা তাহলে। প্রথম হচ্ছে অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার সাধারণত একটা ইউটিউব আছে, ইউটিউবের মাঝখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। সেমি পারমিয়েবল মেমব্রেন যেখানে সলভেন্ট মলিকুলগুলো পাস করতে পারে কিন্তু সলিডগুলো পারে না। এরপর লেফট সাইডে আমি একটা পিওর সলভেন্ট নিয়েছি, পিওর সলভেন্ট সাপোজ ওয়াটার নিয়েছি, আর রাইট সাইডে সেম হাইটে ওয়াটার আছে প্লাস কিছুটা পরিমাণ সুগার মিশিয়েছি। তার মানে রাইট সাইডে এটা সলিউশন। at constant temperature আর প্রেসারে কি দেখবো আমরা, যে পিওর সলভেন্ট মলিকুলগুলো পাস করছে সেমি পারমিয়েবল মেমব্রেন থেকে লেফট টু রাইটে পাস করছে সলভেন্ট মলিকুলগুলো, এবং আস্তে আস্তে এই সলিউশন সাইডের হাইটটা বাড়িয়ে দিচ্ছে। আর ঠিক সেভাবে এটাও কমে যাচ্ছে। তো এই যে হাইটটা বাড়ছে, এই হাইটের যে সলিউশনটা, তার হাইট যদি h হয় আর ডেনসিটি রো হয় আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যদি g হয়, তাহলে h রো g একটা প্রেসার নিচের দিকে ক্রিয়েট করছে। সেইটাই হচ্ছে অসমোটিক প্রেসার পাই। ওকে, এবার অসমোটিক প্রেসার কেন হচ্ছে, কেন এটা উপর দিকে যাচ্ছে বা কেন মুভমেন্ট হচ্ছে সলভেন্টে, তার জন্য দুটো জিনিস তোমরা খেয়াল রাখবে। কেমিক্যাল পোটেনশিয়াল, কেমিক্যাল পোটেনশিয়াল জিনিসটা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। কেমিক্যাল পোটেনশিয়াল মিউ is equal to mu naught is equal to delta G naught by N, where delta G naught is equal to standard free energy change, standard free energy change, and N is equal to number of mole, number of mole. তোমরা জানো যে কোনো ইলেকট্রিসিটি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে ফ্লো করে। কারেন্ট ইলেকট্রিসিটিটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে ফ্লো করে। সেরকমভাবে মলিকুলো হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল থেকে ফ্লো করে। তো ওয়াটার পিওর সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে মিউ নট, আর যখন সলিউশন দিয়েছি তখন কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে মিউ, আর মিউ নট ইজ গ্রেটার দেন মিউ, এটা মনে রাখতে হবে। তার মানে ওয়াটার মলিকুলগুলোর কেমিক্যাল পোটেনশিয়াল অনেক বেশি এখানে সলিউশনে ওয়াটার মলিকুল থেকে, সেই জন্য ওয়াটার মলিকুল হাই কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লো কেমিক্যাল পোটেনশিয়াল থেকে আস্তে আস্তে ফ্লো করছে। একটা সময় আসবে যখন দুটো কেমিক্যাল পোটেনশিয়াল সমান হয়ে যাবে লেফট আর রাইটে, তখন আর মুভমেন্ট হবে না। তখন যে হাইটটা পাবো আমি, সেই হাইটটা হচ্ছে সলিউশনের হাইট, সেটা হচ্ছে h রো g, রো হচ্ছে ডেনসিটি অফ দি সলিউশন, তাহলে যে টার্মটা পাবো সেটা হচ্ছে অসমোটিক প্রেসার পাই। এবারে তোমাদের জানতে হবে যে মিউ আর মিউ নট একটা রিলেশনের মধ্যে আছে, সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু মিউ নট মাইনাস RT ln x, যেখানে x ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন, আর মিউ নট সবসময় বড় হবে মিউ এর থেকে। এটি হলো অসমোটিক প্রেসার। এবারে অসমোটিক প্রেসারের আরেকটা ডেফিনেশন হিসেবে বলা যায় যে রাইট সাইডে যদি আমি পাই অসমোটিক প্রেসার দিয়ে দিই, তাহলে আর মলিকুলের মুভমেন্ট হবে না, তার মানে মলিকুল মুভমেন্টে স্টপ হয়ে যাবে। তার মানে যে প্রেসারে মলিকুল মুভমেন্ট স্টপ হয়ে যাবে, সেই প্রেসার থেকে বলবো আমি অসমোটিক প্রেসার বলতে পারি। বা যে হাইট পর্যন্ত সলিউশনটা উঠছে সেটা h রো g করলেও পাই সেম অসমোটিক প্রেসার আমরা পাবো। এরপর এই অসমোটিক প্রেসার পাই is proportional to C, where C is equal to concentration.
এই কনসেন্ট্রেশনটা নর্মালিটি, মোলারিটি বা মোলালিটি ইউনিটে হতে পারে। আর পাই প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে দুটো পাই প্রপোর্শনাল টু সিটি আর পাই সমান কে সি টি। এই কে টার ভ্যালুটা আর এর সমান হয়, কে সমান আর, তাহলে আমি কি পাবো, পাই সমান সি আর টি। আবার তোমরা জানো সি সমান এন বাই ভি, ভি মানে হচ্ছে ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মোল, তার মানে সি সমান এন বাই ভি। তো পাই সমান এন বাই ভি, এন বাই ভি আর টি, অর্থাৎ পাই ভি সমান এন আর টি। এটা একটা গ্যাস ইকুয়েশনের মতো ইকুয়েশন, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইকুয়েশনের মতো, পাই ভি প্রেসারটা ইনটু ভলিউম সমান এনআরটি, আর ইজ গ্যাস কনস্ট্যান্ট। এটা একটা ফর্মুলা যেটা ম্যাথ করতে খুব কাজে লাগবে, পাই ইজ ইকুয়াল টু সিআরটি। এই টোটালটা হলো অসমোটিক প্রেসারের উপরে জিনিসটা, তোমরা অবশ্যই এটা লিখে নেবে। নেক্সট টপিকসে আসবো আমি অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। abnormal colligative property। কলিগেটিভ জিনিস মানে হচ্ছে কোনো একটা যার প্রপার্টি নাম্বার অফ স্পিসিসের উপর ডিপেন্ড করবে, যেমন কতগুলো মলিকুল আছে বা কতগুলো আয়নস আছে, তার নাম্বার উপরে যে প্রপার্টিগুলো ভেরি করে সেই প্রপার্টিগুলো বলবে কলিগেটিভ প্রপার্টি। এবার অ্যাবনর্মাল কেন, তার কতগুলো এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার কাছে একটা বিকার আছে পিওর, এখানে ওয়াটার আছে, আর একটা বিকার আছে সেখানে ওয়াটার আছে প্লাস কিছুটা পরিমাণে সুগার আছে, আর একটা বিকার আছে সেখানে ওয়াটার আছে আর কিছুটা NaCl আছে, আর একটা বিকার আছে সেখানে ওয়াটার আছে আর কিছুটা পরিমাণে Al2SO4 আছে, আর একটা বিকার আছে যেখানে ওয়াটার আছে প্লাস বেঞ্জোইক অ্যাসিড আছে। তাহলে এই যে সলিউশনগুলো নিয়েছি, কার ভেপার প্রেসার সবচেয়ে বেশি হবে? ধরো এটা ভেপার প্রেসার হচ্ছে P1, এটা P2, এটা P1, এটা P2, এটা P3, এটা P4, এটা P5। তাহলে কার ভেপার প্রেসার সবচেয়ে বেশি হবে? দেখো এখানে ওয়াটার মলিকুল আছে, সেজন্য উপরে এভাপোরেট করবে, ভেপার প্রেসার দেবে একটা। সুগার দিয়েছি, সুগার যখনই দিয়েছি তখন সারফেসে সুগার মলিকুলগুলো একটা জায়গা দখল করবে, সেই জন্য একটা ভেপার প্রেসারটা কম পাবো। NaCl দিয়েছি, NaCl একটা থেকে দুটো হয়ে যায়, মানে 1 স্পিসিস NaCl থেকে আমি 2 স্পিসিস Na প্লাস আর Cl মাইনাস পাবো, এটা 2 স্পিসিস। তার মানে এখানে ভেপার প্রেসারটা আরো কম হবে। Al2SO4 এখানে পাবো 2Al3 প্লাস আর 3SO4 2 মাইনাস, এখানে স্পিসিস পাচ্ছি 5 স্পিসিস পাচ্ছি। বেঞ্জোইক অ্যাসিডের ডাইমার ফর্মেশন হয়, মানে ধরো তোমার কাছে 100 মলিকুল বেঞ্জোইক অ্যাসিড আছে, বেঞ্জোইক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এটা COOH বেঞ্জোইক অ্যাসিড। তো 100 আছে, এটা ডাইমার হয়ে যায়, মানে দুটো বেঞ্জোইক অ্যাসিড মিলে একটা বেঞ্জোইক অ্যাসিডের ডাইমার তৈরি হয় COOH2। হাইড্রোজেন বন্ড দিয়ে ডাইমার তৈরি হয়। তার মানে 100টা মলিকুল ছিল, এখন কত হয়ে গেল? 50টা। এখানে 100টা ছিল প্রথমে, এটা হয়ে গেল 500টা। এখানে ছিল 100টা ছিল, সেখানে হয়ে গেল 200টা। এখানে ছিল 100টা, সেই 100টা আছে, আর এখানে কোনো আমার সলিউট নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি ভেপার প্রেসার সবচেয়ে বেশি হবে P1 এ, তারপরে কার হবে P2, তারপরে কার হবে P5 এর, তারপরে কার হবে P3, তারপরে সবচেয়ে বেশি কম কার হবে P4 এর। এটা হচ্ছে নরমাল কলিগেটিভ প্রপার্টি, যখন একটা মলিকুল থেকে একটাই আসছে বা 100টা মলিকুল থেকে 100টা আসছে। কিন্তু এগুলো হচ্ছে অ্যাবনর্মাল। কেন?
কারণ 100 থেকে 200টা হয়ে যাচ্ছে, এটা 100 থেকে 500টা হচ্ছে, এটা 100 থেকে 50টা হয়ে যাচ্ছে। তাহলে এটা যে অ্যাবনর্মাল কোলিগেটিভ প্রপার্টি হচ্ছে এগুলো, আর এগুলো হচ্ছে নর্মাল প্রপার্টি যেমন ওয়াটার। তাহলে এটা তোমরা বুঝতে পারবে। P1 ওয়াটারের সবচেয়ে বেশি, তারপর P2 কারণ সুগার মিশিয়েছি বলে কিছুটা কমবে, P2, P5 কারণ বেঞ্জিক অ্যাসিড 100 থেকে 50টা হয়ে গেছে সেজন্য P5, P3 NaCl অনেকটা জায়গা দখল করে নেবে NaCl, Na+ আর Cl-, তাহলে ভ্যারিয়েশনটা কম হবে, কম হয়েছে। তাহলে P4 অনেক বেশি জায়গা দখল করছে সারফেসে, তাহলে ভ্যারিয়েশনটা আমরা কম পাচ্ছি। এটা হচ্ছে ভেপার প্রেসারের সাথে রিলেশন, ভেপার প্রেসারের ভেরিয়েশন গুলো দেখালাম। এবার আমি দেখব, এটা তোমরা লিখে নেবে। এবার দেখবো এলিভেশন অফ বয়লিং পয়েন্টের কিভাবে ডিফারেন্স হবে। ধরো এখানে ওয়াটার প্লাস সুগার আছে, এখানে ওয়াটার প্লাস NaCl আছে, এখানে ওয়াটার প্লাস Al2SO4 আছে, এখানে ওয়াটার প্লাস বেঞ্জিক অ্যাসিড আছে। তোমরা আগে দেখেছো যে নাম্বার অফ স্পিসিস যত বেড়ে যাবে তত ভেপার প্রেসারটা তত কি হবে, অনেক কমে যাবে, আর বয়লিং পয়েন্টে এলিভেশনটা বেশি হয়। ধরো প্রথম ক্ষেত্রে সুগারের ক্ষেত্রে 100টা মলিকুল দিয়েছি, সেটা 100টা থেকে 100টা হয়ে আছে, NaCl 100টা দিয়েছি, সেখান থেকে 200 হয়ে গেছে, Al2SO4 100টা দিয়েছিলাম, সেখান থেকে হয়ে গেছে 500টা, আর বেঞ্জিক অ্যাসিড সেখানে 100টা দিয়েছিলাম, সেখানে হয়ে গেছে 50টা। তাহলে নাম্বার অফ স্পিসিস দেখো সবচেয়ে বেশি হচ্ছে Al2SO4 তে 500টা, তার মানে এর বয়লিং পয়েন্ট এলিভেশন সবচেয়ে বেশি হবে। তাহলে বয়লিং পয়েন্ট এলিভেশন মানে যে ডেল্টা TB1, ডেল্টা TB2, ডেল্টা TB3, ডেল্টা TB4, তাহলে আমি কি দেখবো সবচেয়ে বেশি বয়লিং পয়েন্ট এলিভেশন হবে Al2SO4, কারণ এটা সারফেসে সবচেয়ে বেশি মলিকুল আসবে আর ভেপার প্রেসারটা কম হবে, সেই জন্য 1 অ্যাটমসফিয়ার ভেপার প্রেসারটা পৌঁছানোর জন্য আমার বেশি টেম্পারেচারের প্রয়োজন হবে। তাহলে আমার সবচেয়ে বয়লিং পয়েন্ট এলিভেশন সবচেয়ে বেশি হবে ডেল্টা TB3, দেন গ্রেটার দেন ডেল্টা TB2, তারপর এখানে সুগার আর বেঞ্জিক অ্যাসিড। সুগারে কিন্তু 100 মলিকুল আছে কিন্তু বেঞ্জিক অ্যাসিড 50 হয়ে গেছে, তার মানে সুগারের আমার বেশি বয়লিং পয়েন্ট এলিভেশনটা হবে, তারপর বেঞ্জিক অ্যাসিডটা হবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে অ্যাবনর্মাল কোলিগেটিভ প্রপার্টি। তাহলে সেকেন্ড জিনিসটা হয়ে গেল, এটা তোমরা লিখে নেবে। নেক্সট হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের সাথে কিভাবে রিলেশন হবে। এখানে ওয়াটার সেম আমি NaCl রাখছি, এখানে ওয়াটার প্লাস Al2SO4 রাখছি, আর এখানে ওয়াটার প্লাস বেঞ্জিক অ্যাসিড রাখছি। সবচেয়ে নাম্বার অফ স্পিসিস সবচেয়ে বেশি হবে, সেই জন্য ডেল্টা TF যদি এটা 1 হয়, ডেল্টা TF এটা যদি 2 হয়, ডেল্টা TF 3 হয়, আর ডেল্টা TF 4 হয়, তাহলে আমরা সবচেয়ে বেশি যে এলিমিনেশন যেটা ডিপ্রেশন হবে ফ্রিজিং পয়েন্টে সেটা আমি দেখতে পাবো Al2SO4 তে। তারপর কার পাবো NaCl ডেল্টা TF2, তারপরে কার পাবো আমি সুগারের, তারপরে কার পাবো আমি বেঞ্জিক অ্যাসিডের। তাহলে আমি কি পাচ্ছি ডেল্টা TF3 is greater than delta TF2 is greater than delta TF1 is greater than delta TF4। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাবনর্মাল কোলিগেটিভ एग्जांपल। নেক্সট দেখো আমি অসমোটিক প্রেসার কিভাবে ভেরিয়েশন হচ্ছে সেটা দেখাবো। এখানে আমি ওয়াটার নিয়েছি প্লাস এখানে ওয়াটার প্লাস সুগার, সেম অ্যামাউন্টের সেম মোল। এখানে আমি ওয়াটার নিয়েছি আর এখানে আমি ওয়াটার প্লাস NaCl নিয়েছি, এখানে আমি
ওয়াটার নিয়েছি প্লাস এখানে ওয়াটার প্লাস Al2SO4 হোল 3 নিয়েছি, আর একটা নিয়েছি সেটা হচ্ছে ওয়াটার প্লাস বেঞ্জিক অ্যাসিড। দেখো পাই ইজ ইকুয়াল টু আমরা জানি CRT, তাহলে কনসেন্ট্রেশন যত বাড়বে তত আমি অসমোটিক প্রেসার বেশি পাবো। আবার দেখো কেমিক্যাল পটেনশিয়াল যত বাড়ে তত অসমোটিক প্রেসার বেশি পায়। তো কেমিক্যাল পটেনশিয়াল ডিফারেন্সটা দেখো এখানে সবচেয়ে বেশি হবে, কারণ এখানে Al2SO4 হোল 3 আছে। Al2SO4 হোল 3 বেশি স্পিসিস দেবে, নাম্বার অফ স্পিসিস বেশি হবে, সেজন্য এখানে হাইটটা ধরি আমি H3, এই হাইটটা ধরো H2, আর এই হাইটটা ধরো H1, আর এই হাইটটা ধরো H4। তাহলে সবচেয়ে বেশি হাইট কোনটা বেশি উঠবে? এটা। কেন? তার কারণ হচ্ছে Al2SO4 আমার বেশি নাম্বার অফ স্পিসিস দেবে আর কেমিক্যাল পটেনশিয়ালটা অনেকটা কমিয়ে দেবে। তাহলে ডিফারেন্স অফ কেমিক্যাল পটেনশিয়াল অনেক বেশি হবে, সেই জন্য উপর দিকে উঠবে বেশি। তাহলে আমি কি দেখতে পারি? H3 ইজ গ্রেটার দেন that। এখানে NaCl আছে, NaCl 200 স্পিসিস দেবে, তার মানে হাইটটা এরপর বাড়বে। তারপর বেঞ্জিক অ্যাসিড আর সুগার একটা থেকে একটা মানে 100 থেকে 100 পাবো, সেই জন্য সুগারের আমি পাচ্ছি H1, তারপরে আমি পাবো এর হাইটটা পাবো H4 বা π3 অসমোটিক প্রেসার গ্রেটার দেন π2 গ্রেটার দেন π1 গ্রেটার দেন π4। ওকে, এটা হচ্ছে অ্যাবনর্মাল কোলিগেটিভ ওভারডের লাস্ট एग्जांपल। এরপর আমি যে টপিকটা যাব সেটা হচ্ছে Van der Waals factor। Van of I factor। देखो Van der Waals factor I समान पाई ऑब्जर्व by पाई theoretical समान डेल्टा टीबी ऑब्जर्व by डेल्टा टीबी theoretical समान डेल्टा टीएफ ऑब्जर्व by डेल्टा टीएफ theoretical। ओके, बा वेपर प्रेशर डेल्टा पी ऑब्जर्व by delta P theoretical। এই অবজার্ভ মানে হচ্ছে ধরো NaCl এর একটা সলিউশন আছে, NaCl সলিউশন, আর একটা আছে সুগার সলিউশন। সেম অ্যামাউন্টের আমি নিয়েছি NaCl আর সুগার যে অসমোটিক প্রেসারটা দেবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল, কারণ একটা সুগার মলিকিউল একটাই থাকে, এখান থেকে ভাঙে না বা অ্যাসোসিয়েশন হয় না বা ডিসোসিয়েশন হয় না। তার মানে এই যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে পাই থিওরিটিক্যালের সমান। আর পাই অবজার্ভ আমি কি দেখবো যে একটা মলিকিউল ভেঙে দিতে যায় তাহলে তার কত পাই অবজার্ভ হবে। মানে ধরো তুমি পাই অবজার্ভ NaCl সলিউশনের অসমোটিক প্রেসার পাই অবজার্ভ ভ্যালুটা একটা ভ্যালু পেলাম, সেই ভ্যালুটা কি হবে? বেশি হবে। তার কারণ হচ্ছে একটা NaCl থেকে দুটো হয়ে যায় Na প্লাস আর Cl মাইনাস, তাহলে দুটো হবে পাই অবজার্ভ, তার ভ্যালুটা বেশি হবে। আর পাই থিওরিটিক্যাল NaCl সলিউশনের পাই থিওরিটিক্যাল মানে হচ্ছে একটা NaCl থেকে একটাই স্পিসিস পাবো আমি। যদি ধরে নিই যে একটা NaCl থেকে একটাই NaCl স্পিসিস পাচ্ছি তখন হবে পাই থিওরিটিক্যাল। সেরকম ভাবে ধরো CaNO3 হোল 2, এখানে আমি একটা থেকে আমি তিনটে পাচ্ছি Ca2 প্লাস আর 2NO3 মাইনাস, এখানে তিনটে পেয়ে যাচ্ছি, তাহলে অবজার্ভ ভ্যালু পাবো আমি পাই, এটার অবজার্ভ ভ্যালু। আর পাই থিওরিটিক্যাল মানে ভাববো যে CaNO3 হোল 2 একটা মলিকিউল থেকে একটাই ছাড়ে, তাহলে তো পাই তার ভ্যালুটা হচ্ছে পাই থিওরিটিক্যাল। তার মানে তুমি এখানে লিখতে পারো I সমান পাই অবজার্ভ
বাই পাই থিওরিটিক্যাল মানে হচ্ছে সিআরটি, ওকে, সমান ডেল্টা টিবি অবজার্ভ বাই ডেল্টা টিবি থিওরিটিক্যাল মানে হচ্ছে কে বি ইনটু এম সমান ডেল্টা টিএফ অবজার্ভ বাই ডেল্টা টি মানে কে এফ ইনটু এম, ওকে। আর ভেক্টর প্রেসারের সাথে রিলেশন আছে, সেটা দরকার নেই খুব একটা। তো এটা হচ্ছে ভ্যান্টা বাইফ্যাক্টর আই, ওকে। এরপর যে টপিকটা আসবো সেটা হচ্ছে ডিগ্রি অফ, লাস্ট টপিক, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সাথে রিলেশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা সমান i মাইনাস 1 বাই n মাইনাস 1, যেখানে i সমান ভ্যান্টা বাইফ্যাক্টর মাইনাস 1 বাই n, n মানে হচ্ছে যে একটা মলিকিউল থেকে কয়টা স্পিসিস ভাঙে। ধরো NaCl একটা থেকে Na প্লাস আর Cl মাইনাস হচ্ছে, তাহলে এখানে n ইজ ইকুয়াল টু 2, বা CaNO3 হোল 2 এখান থেকে একটা থেকে Ca2 প্লাস আর 2NO3 মাইনাস হচ্ছে, তার মানে তিনটে হচ্ছে, তাহলে এখানে n ইজ ইকুয়াল টু 3। এবারে হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন x সমান i মাইনাস 1 বাই 1 বাই n মাইনাস 1। মানে ডাইমারাইজেশন বা ট্রাইমারাইজেশন কিগুলো হয়, ধরুন এখানে ক্ষেত্রে একটা লক্ষ্য রাখতে হবে যে যদি আমরা ডাইমার হয়, তাহলে ডাইমার মানে হচ্ছে বেঞ্জিক অ্যাসিড থেকে দুটো বেঞ্জিক অ্যাসিড থেকে আমি পাবো একটা, তাহলে ডাইমার হয়ে একটা পাবো। তাহলে এখানে n ইজ ইকুয়াল টু কত হবে, n ইজ ইকুয়াল টু 2 হবে। যদি তিনটে হতো, 3 একটা মলিকিউল হতো, 3 সাপোজ ধরো x ইজ ইকুয়াল টু x3, তাহলে আমি n ইজ ইকুয়াল টু 3 বলতাম। তাহলে হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। আরেকটা জিনিস মনে রাখবে যে কমপ্লিট ডিসোসিয়েশনের জন্য, কমপ্লিট ডিসোসিয়েশন of an electrolyte alpha is equal to 1, এটা মনে রাখতে হবে। কমপ্লিট ডিসোসিয়েশন ফর an electrolyte এর জন্য alpha is equal to 1, ওকে। এখানে তোমাদের চ্যাপ্টারটা শেষ হচ্ছে। এই চ্যাপ্টার সম্বন্ধে যে ম্যাথগুলো বা প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো তোমরা সিবিএসসি চ্যাপ্টারের সলভ পেপার আরিহান্তের বইটা কিনবে, সেখান থেকে এই চ্যাপ্টার যাবতীয় প্রবলেমগুলো সলভ করা আছে, সেই সলভগুলো করবে। এরপর যেই মেন্স বা নিটের জন্য কোশ্চেন যেগুলো আছে কালেকশন করবে, এই টপিকসের মধ্যে সব কভার হয়ে যাবে, ওগুলো তোমরা করতে পারবে। তো স্টুডেন্ট, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, বা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্ট দেবে, হ্যাঁ, ওকে, বাই।